আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আল্লাহর অশেষ রহমতে আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমরা সবাই করোনা পরিস্থিতির কারণে বিদ্যালয়ে আসতে পারছো না এবং পড়ালেখাও ঠিকমতো করতে পারছো না। মূলত বাংলাদেশের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকার কারণে আমরাও তোমাদের নিয়মিত পাঠদান করতে পারছি না। কিন্তু তাই বলে তো থেমে থাকলে আমাদের পড়ালেখায় অনেক ঘাটতি পড়ে যাবে, তাই না? তাই আমরা তোমাদের কথা চিন্তা করে অনলাইন ভিত্তিক ক্লাস নেওয়ার আয়োজন করেছি। সেই লক্ষ্যে আমি মোহাম্মদ সেলিম তোমাদের অষ্টম শ্রেণীর বিজ্ঞান ক্লাস নেব এবং নিয়মিতভাবে আমি ক্লাস নিয়ে আসব তোমাদের সামনে। আজ আমি অষ্টম শ্রেণীর বিজ্ঞান বইয়ের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অধ্যায় নিয়ে আলোচনা করব। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ যে চতুর্দশ অধ্যায় পাঠ 1 থেকে 5 আমি আজকে এই বিষয়টা নিয়েই বা এই অধ্যায় নিয়ে আজকে আলোচনা করব। অধ্যায়ের শিরোনামটা হচ্ছে পরিবেশ ও বাস্তুতন্ত্র। অধ্যায়টি শুরু করার আগে এই অধ্যায় থেকে আমি কিছু গুরুত্বপূর্ণ কথা তোমাদের বলবো। এই চতুর্দশ অধ্যায় থেকে তোমরা বোর্ড প্রশ্নগুলো যদি একটু পর্যালোচনা করো বা আমরা যদি পর্যালোচনা করি তাহলে দেখতে পাই প্রতি বছর জেএসসি পরীক্ষাতে এই অধ্যায় থেকে কিছু প্রশ্ন আসে, সমন্বিতভাবে আসতে পারে বা এককভাবেও সৃজনশীল আসতে পারে। এই অধ্যায় থেকে সব সময় প্রশ্ন হয়, সুতরাং এই জন্যই এই অধ্যায়টি আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে বিবেচনা করি। তো সেই লক্ষ্যে আজকে আমরা এই অধ্যায়টি আলোচনা করব। তো অধ্যায়ের নাম পরিবেশ ও বাস্তুতন্ত্র। পরিবেশ কি? পরিবেশ কি এ নিয়ে আমরা তৃতীয় শ্রেণী থেকে সপ্তম শ্রেণী পর্যন্ত বেশ ভালোভাবেই দীর্ঘ সময় নিয়ে আমরা পড়ালেখা করে এসেছি। পরিবেশ কি? আমরা চারপাশে যা দেখতে পাই, আমরা যেখানে থাকি এবং আমাদের আশেপাশে যে সমস্ত জীব ও জড় বস্তু রয়েছে সবাইকে নিয়ে পরিবেশ, সব কিছু নিয়ে পরিবেশ গড়ে ওঠে। কিন্তু আজকে আমরা এই পরিবেশটা নিয়ে একটু ভিন্নভাবে আলোচনা করব। তোমরা ভালোভাবে লক্ষ্য করে দেখবে যে আমাদের এই বিশ্বজগতে বা ভূমণ্ডলে বিভিন্ন ধরনের পরিবেশ রয়েছে। আমরা যদি একটু ভালোভাবে লক্ষ্য করি, বন জঙ্গল যেগুলো আমরা দেখতে পাই সেখানে এক ধরনের পরিবেশ, অর্থাৎ স্থলভূমি বলতে আমরা জানি যে পৃথিবীর 3 ভাগ জল, 1 ভাগ স্থল। সুতরাং জল এবং স্থল যেহেতু আলাদা, সুতরাং জলের পরিবেশ এবং বা পানির পরিবেশ এবং স্থলজ পরিবেশ সবগুলোই ভিন্ন হবে। তাই স্থলজ পরিবেশ এবং জলজ পরিবেশ এটা আমরা মূলভাবে যদি দেখতে পারি তাহলে দুই ধরনের পরিবেশ দেখা যাচ্ছে, স্থলজ পরিবেশ এবং জলজ পরিবেশ। এই জলজ পরিবেশ আবার দুই ধরনের, একটি হচ্ছে লোনা পানি আর একটি হচ্ছে মিঠা পানি বা স্বাদু পানি। তাই আমরা পরিবেশকে মোটামুটিভাবে 3 ভাগে ভাগ করতে পারি: স্বাদু পানি, লোনা পানি এবং স্থলজ। এই 3 ভাবে আমরা পরিবেশকে ভাগ করতে পারি। আর এই 3 রকমের পরিবেশের প্রত্যেকটি স্বতন্ত্র ধরনের অজীব এবং জীব উপাদান থাকে। প্রথমে আমরা একটি ছবি দেখি। এই ছবিতে কি দেখা যাচ্ছে? এই ছবিতে যদি আমরা একটু ভালোভাবে লক্ষ্য করি, তোমরা দেখো এই ছবিটি একটি মূলত বনের পরিবেশ দেখানো হয়েছে, অর্থাৎ এটি একটি বনের পরিবেশ হওয়া সত্ত্বেও সেখানে কিন্তু শুধু বন রয়েছে এমন কিন্তু নয়। এই পরিবেশে আমরা বিভিন্ন ধরনের জিনিস ইন্ডিকেট করে দেখতে পারি। আমরা দেখতে পাচ্ছি এখানে যেমন সূর্যের আলো রয়েছে, আকাশ রয়েছে, আকাশে পাখি উড়ছে, গাছপালা, এবং এখানে দেখা যাচ্ছে পানি রয়েছে যেখানে জলজ পরিবেশ। স্থলজ পরিবেশের কিছু প্রাণী আমরা এখানে আলাদাভাবে দেখতে পাচ্ছি। স্থল পরিবেশের যে প্রাণীগুলো দেখতে পাচ্ছি তার প্রথমটি দেখা যাচ্ছে একটি ক্যাঙ্গারু বসে আছে, এবং জলজ পরিবেশেও আমরা কিছু ধরনের প্রাণী দেখতে পাচ্ছি, যেমন এখানে একটি কাঁকড়া দেখা যাচ্ছে এবং কিছু ছোট মাছ এই পানির ভিতরে ভেসে বেড়াচ্ছে। তাছাড়াও দৃশ্যমান বা অদৃশ্যমান আরও অনেক ধরনের জীব এই পরিবেশে আমরা দেখতে পাচ্ছি। তাই একটি পরিবেশকে শুধু আমরা যদি একটি পরিবেশ বলে বিবেচনা করি তাহলে কিন্তু সেটা আমাদের ভুল হবে। এই পরিবেশটা মূলতভাবে দুই ধরনের উপাদান নিয়ে গঠিত।
মূলত দুই ধরনের উপাদান থাকে, একটি হচ্ছে অজীব উপাদান এবং অপরটি হচ্ছে জীব উপাদান। তাই একটি পরিবেশকে আমরা বিশ্লেষণ করলে বা একটি পরিবেশকে যদি আমরা ভালোভাবে দেখতে পাই তাহলে বিভিন্ন ধরনের উপাদান আমরা দেখতে পারবো। যার প্রথমেই রয়েছে অজীব উপাদান। তাহলে অজীব উপাদানটা কি? অজীব উপাদান হচ্ছে সে সকল উপাদান যে সকল উপাদানের কোনো জীবন নেই, অর্থাৎ যে সকল উপাদান এর জীবন থাকে না তাদেরকে বলা হয় অজীব উপাদান। অজীব উপাদান বলতে শুধু জীবন থাকে না, অনেক কিছুই তো থাকে, তাই না? যার কিছু কিছু আসে জীবদেহ থেকে, আবার কিছু কিছু আসে জড়বস্তু থেকে। তো আমরা অজীব উপাদানকে এই জন্য মূলত দুই ভাগে ভাগ করতে পারি। কয় ভাগে ভাগ করতে পারি? মূলত দুই ভাগে ভাগ করতে পারি। যার প্রথমটি হচ্ছে অজৈব উপাদান এবং আরেকটি হচ্ছে জৈব উপাদান। তাহলে অজৈব এবং জৈব উপাদানগুলো কি, সেগুলো আমরা একটু ভালোভাবে বিশ্লেষণ করে দেখতে পাই। অজৈব উপাদান হচ্ছে সেই সকল উপাদান যে সকল উপাদান আমরা পরিবেশে বা প্রকৃতিতে মুক্ত অবস্থাতেই পেয়ে থাকি। আমরা একটু আগে একটি ছবি দেখেছিলাম, একটি বনের পরিবেশে তোমাদের অনেক উপাদান দেখিয়েছি, যার ভিতরে ছিল আলো, বাতাস, আকাশ, মাটি, পানি ইত্যাদি। অর্থাৎ এই উপাদানগুলো কিন্তু আমরা প্রকৃতিতে কোনোভাবে কারো দ্বারা কিন্তু এটা সৃষ্টি হয়নি, প্রকৃতিগতভাবে এটা সৃষ্টি হয়ে গেছে। তাই যে সকল উপাদান পরিবেশে মুক্তভাবে সৃষ্টি হয় বা প্রাকৃতিকভাবেই থাকে সে সকল উপাদানকে আমরা অজৈব উপাদান হিসেবে চিহ্নিত করি। উদাহরণ হিসেবে আমরা দেখতে পাচ্ছি মাটি, পানি, আলো, বায়ু, তাপ, আর্দ্রতা, খনিজ লবণ। এই সকল উপাদানগুলো প্রকৃতিতে আমরা মুক্ত অবস্থাতেই বা প্রাকৃতিকভাবে সৃষ্টি হয় বলে এদেরকে বলা হয় অজৈব উপাদান। অজৈব উপাদান পরিবেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই অজৈব উপাদান ছাড়া কিন্তু পরিবেশের কোনো কিছুই সৃষ্টি সম্ভব হতো না। যদি অজৈব এই উপাদানগুলো না থাকতো তাহলে কিন্তু পৃথিবীতে বা প্রকৃতিতে কোনো জীবের সৃষ্টি হতো না। তাই অজৈব উপাদানটি আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এরপরের উপাদানটি আসে জৈব উপাদান। জৈব উপাদানগুলো কি? অজৈব উপাদান যেমন প্রাকৃতিকভাবেই সৃষ্টি হয়ে থাকে, জৈব উপাদানগুলো প্রাকৃতিকভাবে সৃষ্টি হয়ে থাকে না। এই সকল উপাদানগুলো সাধারণভাবে জীবদেহ থেকে আসে, কিন্তু জীবদেহ থেকে আসলেও সেগুলোর জীবন নেই বা সেই উপাদানগুলোর জীবন থাকবে না। অর্থাৎ আমরা একটু যদি ভালোভাবে লক্ষ্য করি, আমরা দেখতে পাই গরু, ছাগল, হাঁস, মুরগি, ভেড়া, এগুলোর এই প্রাণীগুলোর যে বিষ্ঠা থাকে সেগুলো কিন্তু উৎকৃষ্ট জৈব সার। এখন এই সারগুলো কিন্তু একটি উপাদান পরিবেশের। কেন? কারণ এটা জীবদেহ থেকে আমরা পাচ্ছি। গরু, ছাগল যেটাই বলি না কেন তারা কিন্তু প্রকৃতিতে ঘাস বা পাতা খেয়ে বেঁচে থাকে, আর এই ঘাস বা পাতা আসে কিন্তু প্রকৃতি থেকে, অর্থাৎ জীব উপাদান। গরু, ছাগল গাছপালা খেয়ে বেঁচে থাকে, তো সেই গাছপালা কিন্তু প্রকৃতির একটি জীব উপাদান। আর এই জীব উপাদানটি তারা খাওয়ার পরে তারা যে অবশিষ্টাংশ যে বিষ্ঠাটা আসে তাদের থেকে, সেগুলো কিন্তু এই জীব উপাদানেরই একটি অংশ। আরও একটু ভালোভাবে আমরা লক্ষ্য করলে দেখতে পাবো যে অনেক গাছপালা যখন মরে যায় বা কোনো জীব যখন মরে যায় তখন কিন্তু সেই জীবদেহগুলো মাটির সাথে পচে মিশে যায় মাটিতে। তখন এগুলো কিন্তু একটি উৎকৃষ্ট ভালো সার হিসেবে আমরা ব্যবহার করে থাকি। অর্থাৎ যে সকল উপাদানগুলো প্রকৃতিতে জীবদেহ থেকে আসে সে সকল উপাদানকে আমরা জৈব উপাদান হিসেবে নির্বাচন করতে পারি। এ হলো অজীব উপাদান। এতক্ষণ আমরা অজীব উপাদান নিয়ে আলোচনা করলাম। এবার আমরা পরিবেশের আরও একটি উপাদান নিয়ে আলোচনা করব, যেটা হচ্ছে জীব উপাদান। এই জীব উপাদানটা কিন্তু তোমরা ভালোভাবে বুঝতে পারছো, যে সকল উপাদানের জীবন আছে তাদেরকে বলা হয় জীব উপাদান, তাই না? প্রকৃতিতে কোন কোন উপাদানের কোন উপাদানগুলোর জীবন থাকে তোমরা ভালোভাবেই জানো। গাছপালার জীবন আছে এবং পশু পাখি, মানুষ ইত্যাদি এদের সবারই জীবন আছে। এতক্ষণ ধরে আমরা যে উপাদানগুলো নিয়ে আলোচনা করলাম, এই উপাদানগুলো কিন্তু একটি পরিবেশের হলেও সেগুলো কিন্তু বাস্তুতন্ত্রের উপাদান হিসেবে আমরা বিবেচনা করি। এখন প্রশ্ন আসে, বাস্তুতন্ত্রের উপাদান আমরা কেন বলছি? বাস্তুতন্ত্রের উপাদান মূলত এই জন্য বলা হচ্ছে যে পরিবেশের সাথে বাস্তুতন্ত্রের একটি আন্তরিক বা অন্তরঙ্গ সম্পর্ক রয়েছে। পরিবেশের এই সকল উপাদানগুলো যদি পরিবেশে আমরা না পেতাম তাহলে সেখানে কখনো কোনো বাস্তুতন্ত্রের
সৃষ্টি সম্ভব হতো না। এই জন্য পরিবেশের এই সকল উপাদানকে আমরা মূলত বাস্তুতন্ত্রের উপাদান হিসেবে চিহ্নিত করে থাকি। তাহলে এতক্ষণ আলোচনার পরে আমরা একটি মূল বিষয়ে আসতে পারি। পরিবেশের যে সকল উপাদান আমরা এতক্ষণ আলোচনা করলাম, এই সকল উপাদানগুলো কিন্তু মূলত একটির সাথে আরেকটির সম্পর্ক বিদ্যমান। একটির সাথে আরেকটির সম্পর্ক কিভাবে বিদ্যমান আমরা একটু যদি ভালোভাবে লক্ষ্য করি। অজীব উপাদানের ভিতর কী কী রয়েছে? মাটি, পানি, আলো, বায়ু, তাপ, আর্দ্রতা ইত্যাদি। যার একটিও যদি ঘাটতি থাকে বা কম থাকে তাহলে কিন্তু পরিবেশে মারাত্মক বিপর্যয়ের সম্মুখীন হয়ে যায়। মনে করো এই উপাদানগুলোর ভিতর থেকে আমি যদি একটি উপাদানকে তোমাদের লক্ষ্য করে দেখাই, পানি একটি কি অজৈব উপাদান, যেটা অজীব উপাদানের একটি অংশ। এই পানিটা যদি প্রকৃতি থেকে হঠাৎ করে শূন্য হয়ে যায় বা পানি যদি প্রকৃতিতে আর না পাওয়া যায়, তখন যে জীব উপাদানগুলো রয়েছে কি কি? গাছপালা, পশু পাখি, মানুষ। পানি ছাড়া কি বাঁচা সম্ভব? কোনো সময় পানি ছাড়া বাঁচা সম্ভব নয়। অর্থাৎ এই অজীব উপাদান পানি একটি অজীব উপাদান হওয়া সত্ত্বেও এই জীব উপাদানের যে সকল গুরুত্বপূর্ণ উপাদানগুলো আমরা দেখি, যেমন আমরা গাছপালা, পশু পাখি, মানুষ, আমরা কিন্তু কেউ বাঁচতে পারবো না। ঠিক তেমনিভাবে জীব উপাদানের যদি কোনো একটি বা কোনো কিছু যদি কমতি হয় তাহলে কিন্তু এই অজীব উপাদানটাও পরিবেশে ভারসাম্য রক্ষা করতে পারবে না। পরিবেশে যদি গাছপালা না থাকে তাহলে কিন্তু সমস্ত পরিবেশ মরুভূমিতে পরিণত হবে। প্রশ্ন আসে, এতক্ষণ আমি এই অজীব এবং জীব উপাদান নিয়ে আলোচনা করছি কেন? কারণ তোমাদের যে অধ্যায়টি রয়েছে, অধ্যায়ের নাম পরিবেশ ও বাস্তুতন্ত্র। বাস্তুতন্ত্র বিষয়টি বোঝানোর জন্যই মূলত আমি তোমাদের এতক্ষণ এগুলো নিয়ে আলোচনা করছি। অর্থাৎ অজীব উপাদানের সাথে যেমন জীব উপাদানের সম্পর্ক রয়েছে, ঠিক তেমনি জীব উপাদানের সাথে অজীব উপাদানের একটি সম্পর্ক রয়েছে, অর্থাৎ একটি অপরটির পরিপূরক। তাই বাস্তুতন্ত্রের সংজ্ঞাটা এভাবে দেওয়া যায়, যে কোনো একটি পরিবেশের অজীব ও জীব উপাদান সমূহের মধ্যে পারস্পরিক ক্রিয়া, আদান প্রদান ইত্যাদির মাধ্যমে পরিবেশের যে তন্ত্র গড়ে ওঠে তাই বাস্তুতন্ত্র নামে পরিচিত। আশা করি তোমরা বুঝতে পেরেছ বাস্তুতন্ত্র নিয়ে বা বাস্তুতন্ত্র যে সংজ্ঞাটা, সেই সংজ্ঞা দ্বারা কী বোঝানো হচ্ছে। এটি স্পষ্টতই প্রমাণিত হচ্ছে যে পরিবেশের অজীব উপাদান এবং জীব উপাদান কোনোটিকে ছাড়া টিকে থাকতে পারবে না। তাহলে বাস্তুতন্ত্র এবং পরিবেশ সম্পর্কে আমরা একটি ছোট্ট ধারণা পেয়েছি। এবার পরবর্তীতে আমরা যে বিষয়টি দেখতে যাচ্ছি সেটা হচ্ছে বাস্তুতন্ত্রের যে উপাদানগুলো এতক্ষণ আলোচনা করলাম, সেই উপাদানগুলোকে আমরা ছোট্ট একটি ছকের সাহায্যে যদি দেখি তাহলে বিষয়টাকে আমরা আরেকটু সহজভাবে বুঝতে পারবো। যেমন বাস্তুতন্ত্রের উপাদান আমরা আগেই বলেছি দুই ধরনের, একটি অজীব উপাদান এবং অপরটি হচ্ছে জীব উপাদান। অজীব উপাদানের মধ্যে রয়েছে অজৈব বা ভৌত উপাদান। অজৈবকে ভৌত উপাদানও বলা হয়, যেগুলো বাহ্যিকভাবে আমরা দেখতে পাই সেগুলোকে সাধারণভাবে ভৌত উপাদান বলা হয়, এবং আরেকটি হচ্ছে জৈব উপাদান, এবং অপরটি বলেছিলাম জীব উপাদান। অজীব উপাদান নিয়ে আমরা বেশ ভালোভাবে পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করেছি বা আলোচনা করেছি, কিন্তু জীব উপাদান কি শুধু সেই সম্পর্কে তোমাদেরকে ছোট্ট করে বলা হয়েছে। এখন আমরা এই জীব উপাদান সম্পর্কে আরও একটু বিস্তারিতভাবে জানব। দেখি আমরা পরবর্তী স্লাইডে গেলে দেখতে পাচ্ছি যে এখানে উৎপাদক, খাদক এবং বীজযোগ, শুধু এই তিনটি বিষয় নিয়ে আমরা এখন আলোচনা করব। প্রথমে আসুক উৎপাদক কারা? যারা সূর্যের আলোর সাহায্যে নিজের খাদ্য নিজেরা তৈরি করে, তাদেরকে বলা হয় উৎপাদক। এখানে উৎপাদক বলতে আমরা একটি যদি কোম্পানির সাথে তুলনা করি, একটি কোম্পানির কাজ কি? তারা কিন্তু মূলত হবে যে কোনো একটি প্রোডাক্ট উৎপন্ন করে। তো উৎপাদকটা এখানে ঠিক সেই রকম একই কাজ করে। তারা এই প্রকৃতিতে যত জীব রয়েছে, যত প্রাণী রয়েছে, সবার খাদ্যের যোগান দিয়ে থাকে। অর্থাৎ এই উৎপাদকরাই মূলত খাদ্যটাকে প্রাথমিকভাবে সূর্যের আলোর যে শক্তিটা রয়েছে সেই শক্তিটাকে সৌরশক্তি থেকে রাসায়নিক শক্তিতে রূপান্তরিত করে। এই কাজটা বেশিরভাগ করে থাকে সালোকসংশ্লেষে যারা উদ্ভিদ, অর্থাৎ সবুজ যে উদ্ভিদগুলো রয়েছে তারা সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় সূর্যের আলোর সাহায্যে
শর্করা জাতীয় খাদ্য তৈরি করে, এজন্যই এদেরকে বলা হয় উৎপাদক। অর্থাৎ সকল সবুজ উদ্ভিদ যার উপর বাস্তুতন্ত্রের অন্যান্য সকল প্রাণী প্রত্যক্ষ বা পরোক্ষভাবে নির্ভরশীল। এর পরবর্তীতে আসলে আমরা দেখতে পারবো খাদক। খাদককে বেশ কয়েকটি ধাপে ভাগ করা যায়। তার প্রথমটি হচ্ছে প্রথম স্তরের খাদক, দ্বিতীয়টি দ্বিতীয় স্তরের খাদক, তৃতীয় স্তরের খাদক, চতুর্থ স্তরের খাদক বা সর্বোচ্চ স্তরের খাদক। এখানে একটি বিষয় না বললেই নয়, তোমরা ভালোভাবে লক্ষ্য করো, দেখো সর্বোচ্চ কথাটি এখানে আমি দুইবার ব্যবহার করেছি। তৃতীয় স্তরের খাদক বা সর্বোচ্চ স্তরের খাদক, চতুর্থ স্তরের খাদক বা সর্বোচ্চ স্তরের খাদক। তোমাদের বইয়ে কিন্তু তৃতীয় স্তরের খাদক বা সর্বোচ্চ স্তরের খাদক বলেই দেয়া আছে, অর্থাৎ এই তৃতীয় স্তরের খাদক পর্যন্ত তোমাদের বইয়ে সীমাবদ্ধতা রয়েছে। এরপরে চতুর্থ স্তরের খাদক কিন্তু দেয়া নেই, কিন্তু তোমাদের বোঝার সুবিধার জন্য আমি চতুর্থ স্তরের খাদকটা নিয়ে একটু আলোচনা করব। কেন আমি এখানে চতুর্থ স্তরের খাদকটা নিয়ে আলোচনা করলাম। প্রথমে আসো প্রথম স্তরের খাদক। প্রথম স্তরের খাদকরা মূলত উৎপাদককে খেয়ে বাঁচে, অর্থাৎ সবুজ উদ্ভিদ এদেরকে খেয়ে যারা বাঁচে তারাই হচ্ছে প্রথম স্তরের খাদক। এই সকল প্রথম স্তরের খাদকের ভিতরে অনেক ক্ষুদ্র ক্ষুদ্র উদ্ভিদ, ক্ষুদ্র ক্ষুদ্র প্রাণী এবং বড় বড় প্রাণীরা অন্তর্ভুক্ত। বড় প্রাণীদের ভিতরে যেমন গরু, ছাগল, এরা কিন্তু এই উৎপাদককে খেয়ে বাঁচে। এদের প্রধান খাদ্য হচ্ছে উৎপাদক। ঠিক তেমনিভাবে যেগুলো খালি চোখে দেখা যায় না, পানিতে বসবাস করে, সে সকল কিছু প্রাণী রয়েছে, যেমন পানিতে বসবাসকারী যে সকল শৈবাল রয়েছে, সেই শৈবালগুলো কিন্তু মূলত এক রকমের উদ্ভিদ। এরা কিন্তু সূর্যের আলোর সাহায্যেই শর্করা জাতীয় খাদ্য তৈরি করে এবং এদেরকেই ছোট ছোট মাছেরা খেয়ে বাঁচে। অর্থাৎ প্রথম স্তরের খাদকরা সবসময় কাকে ভক্ষণ করে বাঁচে? উৎপাদককে। ঠিক তেমনিভাবে দ্বিতীয় স্তরের খাদকরা এই প্রথম স্তরের খাদককে খেয়ে বেঁচে থাকে। তৃতীয় স্তরের খাদক কারা? যারা দ্বিতীয় স্তরের খাদককে খায়, যারা দ্বিতীয় স্তরের খাদককে খেয়ে বাঁচে তাদেরকে বলা হয় তৃতীয় স্তরের খাদক। তোমাদের বইয়ে তৃতীয় স্তরের খাদককে সর্বোচ্চ স্তরের খাদক বলা হয়েছে এই জন্য যে, যেমন এখানে তোমাদের বইয়ে কিন্তু লক্ষ্য করে দেখবে, তোমরা যদি বই খুলে দেখো তাহলে তোমাদের তৃতীয় স্তরের খাদকের ভিতরে যে সকল প্রাণীদেরকে রাখা হয়েছে, কচ্ছপ, বক, ব্যাঙ, মানুষ ইত্যাদি। এদের মধ্যে কোনো কোনো প্রাণী আবার একাধিক স্তরের খাবার খায়। এই কথাটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ। একাধিক স্তর বলতে বোঝানো হচ্ছে যে, যেমন মানুষ, আমরা কিন্তু প্রথম স্তরের খাদককেও খেয়ে থাকি, দ্বিতীয় স্তরের খাদককেও খেয়ে থাকি, আবার উৎপাদকও খেয়ে থাকি। এই জন্য এই কথাটি বলা হয়েছে কোনো কোনো প্রাণী একাধিক স্তরের খাবার খায়, এদেরকে বলা হয় সর্বভোগ। তাহলে আমরা হচ্ছি সর্বভোগ প্রাণী, অর্থাৎ আমরা সব ধরনের খাদককে খেয়ে বাঁচি বলে আমাদের বলা হয় সর্বভোগ। আমরা যখন চাল, ভাত, আলু, ডাল ইত্যাদি খাই তখন আমরা প্রথম স্তরের খাদক। আবার আমরা যখন মাছ, মাংস খাই তখন আমরা দ্বিতীয় স্তরের বা তৃতীয় স্তরের খাদক বা সর্বোচ্চ স্তরের খাদক। এখানে একটি বিষয় লক্ষ্য করো, আমরা কিন্তু মূলত তৃতীয় স্তরের খাদক। এখানে যখন আমরা কি করি, মাছ, মাংস খেয়ে বাঁচি, তখন আমরা কি তৃতীয় স্তরের খাদক। এখানে আমরা সর্বোচ্চ স্তরের খাদক। এখন তোমাদের প্রথমে বলেছিলাম যে আমি কিন্তু এখানে সর্বোচ্চ স্তরের খাদকটা দুইবার ব্যবহার করেছি, একবার তৃতীয় স্তরের খাদকের সময় আর একবার চতুর্থ স্তরের খাদকের সময়। এটা কেন করেছি তোমাদের একটু বলি। এখন আমরা মানুষ, আমাদের কিন্তু, আমরা যদি বন জঙ্গলে যাই বা আমাদের যদি ওরকম বাঘ বা সিংহ যদি আমাদের একা পায় তখন কি করবে? আমাদের কিন্তু খেয়ে ফেলবে। তখন কিন্তু আমরা আর সর্বোচ্চ স্তরের খাদক থাকলাম না। তখন সর্বোচ্চ স্তরের খাদক কারা? সেই বাঘ বা সিংহ। এই জন্য তখন এই বাঘ বা সিংহ হবে চতুর্থ স্তরের খাদক বা সর্বোচ্চ স্তরের খাদক। আশা করি তোমরা ব্যাপারটা বুঝতে পেরেছ। তো এটি যেহেতু বইয়ে নেই, তারপরেও আমি তোমাদের একটু আলোচনা করলাম তোমাদের বোঝার সুবিধার জন্য। এর পরবর্তীতে আরেকটি উপাদান রয়েছে, সেটি হচ্ছে বীজযোগ। বীজযোগটা কি? বীজযোগটা কিন্তু কোনো খাদক নয় বা কোনো উৎপাদকও নয়। উৎপাদক যেমন পরিবেশে খাবার উৎপাদন করে, আর বীজযোগটা কি করে? সেই খাবারটাকে আবার পরিবেশে ফিরিয়ে দেয়, বা সেই জীবদেহ বা সেই দেহবাসসকে কি করে? পরিবেশে ফিরিয়ে দেয় বা মিশিয়ে দেয়। এজন্য বীজযোগ মূলত পচনকারী অণুজীব, ব্যাকটেরিয়া ও ছত্রাক। পচনকারী যেমন কোনো জীবজন্তু যখন মারা যায় তখন কিন্তু তারা কি হয়? মাটিতে পচে গলে মাটিতে মিশে যায়। কোনো উদ্ভিদ যখন আমরা অনেক দিন দেখি যে যখন কোনো পাতা বা ডাল মাটিতে অনেক দিন পড়ে থাকে তখন সেটা কি হয়? ধীরে ধীরে পচে গলে মাটির সাথে মিশে যায়, কিছুদিন পর সেটাকে আর দেখতে পাওয়া যায় না। ঠিক তেমনিভাবে কোনো প্রাণী যখন মারা যায় তখন তারাও কিন্তু এরকমভাবে পচে মাটিতে মিশে যায়। বীজযোগগুলো কি কি? ব্যাকটেরিয়া
এবং ছত্রাক। ছত্রাক বা ব্যাকটেরিয়াগুলো সাধারণভাবে খালি চোখে দেখা যায় না। তাহলে আমরা প্রথম থেকে যদি আরেকবার একটি সারসংক্ষেপ দেখি, দেখব উৎপাদক। উৎপাদককে কারা খায়? প্রথম স্তরের খাদক। প্রথম স্তরের খাদককে দ্বিতীয় স্তরের খাদক খেয়ে বাঁচে, আবার দ্বিতীয় স্তরের খাদককে তৃতীয় স্তরের খাদক বা সর্বোচ্চ স্তরের খাদক খেয়ে বাঁচে। বই যেহেতু এ পর্যন্ত আছে, আমরা বইয়ে এতটুকু নিয়ে আলোচনা করব। চতুর্থ স্তরের খাদক নিয়ে আমরা এখন আর আলোচনা করব না। এবং এই তৃতীয় স্তরের খাদক যখন মরে যায় তখন কি হয়? পরিবেশে এই বীজযোগ সেই মৃত দেহটাকে পচিয়ে গলিয়ে মাটির সাথে মিশিয়ে দেয় বীজযোগ। এবার আমরা যে পাঠ নিয়ে আলোচনা করব সেই পাঠটি হচ্ছে বাস্তুতন্ত্রের প্রকারভেদ। এতক্ষণ আমরা বাস্তুতন্ত্রের উপাদান নিয়ে আলোচনা করেছি, এখন আলোচনা করব বাস্তুতন্ত্রের প্রকারভেদ নিয়ে। বাস্তুতন্ত্রের মূলতকে দুই ভাগে ভাগ করা যায়, একটি হচ্ছে স্থলজ বাস্তুতন্ত্র এবং আরেকটি হচ্ছে জলজ বাস্তুতন্ত্র। স্থলজ বাস্তুতন্ত্রের দিকে একটু লক্ষ্য করো তোমরা। এখানে কি দেখা যাচ্ছে চিত্রে? আমরা কি দেখতে পাচ্ছি একটু ভালোভাবে লক্ষ্য করো চিত্রটাকে। এখানে দেখা যাচ্ছে ঘাস। এটা কি বলো তো? তোমাদের কিন্তু আগে বোঝানো হয়েছে ঘাসটা একটি পরিবেশের উপাদান, বাস্তুতন্ত্রের উপাদান। এগুলোকে আমরা মূলতভাবে কি বলি? উৎপাদক, ঠিক কি না? এখন এই উৎপাদককে কারা খায়? প্রথম স্তরের খাদক। এখন প্রথম স্তরের খাদক কারা? ফড়িং। ফড়িংটাকে এখানে প্রথম স্তরের খাদক হিসেবে বিবেচনা করা হয়। ব্যাঙটা ঠিক তেমনিভাবে দ্বিতীয় স্তরের খাদক। দ্বিতীয় স্তরের খাদক কি করে? প্রথম স্তরের খাদককে খেয়ে বাঁচে, অর্থাৎ ব্যাঙ কিন্তু হাঁস ফড়িংকে খেয়ে বেঁচে থাকে। এখানে পরবর্তী দেখা যাচ্ছে একটি সাপ। সাপটাকে আমরা তৃতীয় স্তরের খাদক হিসেবে বিবেচনা করি। সাপটাকে আমরা তৃতীয় স্তরের খাদক হিসেবে বিবেচনা করি এবং এই ক্ষেত্রে সাপ কিন্তু ব্যাঙকে খেয়ে বাঁচে। সাপ কি করে? ব্যাঙকে খেয়ে বাঁচে। এই জন্য হাঁস ফড়িংকে প্রথম স্তরের খাদক, ব্যাঙকে দ্বিতীয় স্তরের খাদক, কেননা ব্যাঙ প্রথম স্তরের খাদককে খায় এবং সাপকে তৃতীয় স্তরের খাদক বলা হচ্ছে। কিন্তু সাপকে কিন্তু আর কে খায় সেই বিষয়ে কিন্তু কোনো কিছু এখানে বলা হয়নি, সেজন্য সাপকে বলা হবে সে সর্বোচ্চ স্তরের খাদক। কিন্তু আমরা সবাই জানি সাপকেও আবার ঈগল বা চিল খায়, সেজন্য ঈগল বা চিলকে আমরা সর্বোচ্চ স্তরের খাদক বা চতুর্থ স্তরের খাদক বলতে পারি। কিন্তু যেহেতু এখানে চিলের কথা নেই, তোমাদের বইয়ে চতুর্থ স্তরের খাদক নিয়ে কোনো কিছু উল্লেখ নেই, সেজন্য আমি সেই বিষয় নিয়ে আর আলোচনা করলাম না। তাহলে এতক্ষণ আমরা জানলাম স্থলজ বাস্তুতন্ত্র নিয়ে। এখন আমরা জলজ বাস্তুতন্ত্র নিয়ে আলোচনা করব। জলজ বাস্তুতন্ত্রকে আমরা মূলত তিন ভাগে ভাগ করতে পারি। জলজ বাস্তুতন্ত্রে যাওয়ার আগে স্থলজ বাস্তুতন্ত্র নিয়ে আমি আর ছোট্ট একটু আলোচনা করব। তোমরা বাংলাদেশের বনভূমিকে এই যে অঞ্চলটা রয়েছে এটাকে কিন্তু মোটামুটিভাবে দুইটা ভাগে ভাগ করা যায়। এটা সিলেট বা পার্বত্য চট্টগ্রামের বনাঞ্চল এবং খুলনার সমুদ্র উপকূলবর্তী সুন্দরবন অঞ্চল। সুন্দরবনের বনভূমি অন্যান্য অঞ্চলের বনভূমি থেকে আলাদা বৈশিষ্ট্যের। খুলনা জেলার দক্ষিণে সমুদ্র উপকূল থেকে ভিতরের দিকে এই অঞ্চল বেশ কয়েক মাইল পর্যন্ত বিস্তৃত। জোয়ার ভাটার কারণে এই অঞ্চলের মাটি লবণাক্ত বেশি, কাজেই লবণাক্ত পানি সহ্য করার ক্ষমতা সম্পন্ন উদ্ভিদই এই বনাঞ্চলে জন্মে। সুন্দরবনের বনাঞ্চল ম্যানগ্রোভ বন নামে পরিচিত এবং এখানকার মাটি বেশ কর্দমাক্ত। এখানকার উদ্ভিদের মূল মাটির নিচে না গিয়ে খাড়াভাবে মাটির উপরে উঠে আসে। এসব মূলের আগায় অসংখ্য ছিদ্র থাকে, যার সাহায্যে উদ্ভিদ শ্বসনের জন্য বাতাস থেকে সরাসরি অক্সিজেন গ্রহণ করে। এ বনের উল্লেখযোগ্য উদ্ভিদ হল সুন্দরী, গরান, গেওয়া, কেওড়া, গোলপাতা ইত্যাদি। এরা এ বনের উৎপাদক। পোকামাকড়, পাখি, মুরগি, হরিণ এ বনের প্রথম স্তরের খাদক, কারণ এরা এই গাছপালা খেয়ে বাঁচে। আবার বানর, কচ্ছপ, সারস ইত্যাদি এরা দ্বিতীয় স্তরের খাদক, কারণ এরা প্রথম স্তরের খাদককে খেয়ে বাঁচে। এ বনের তৃতীয় স্তরের খাদকের মধ্যে রয়েছে বাঘ, শূকর ইত্যাদি। এসবের মধ্যে শূকর সর্বভোগ, কেননা শূকর কি করে? সব ধরনের খাদককে খেয়ে বাঁচে। এ বনের উল্লেখযোগ্য প্রাণী রয়্যাল বেঙ্গল টাইগার, চিতাবাঘ, বানর, চিত্রল হরিণ, বন্য শূকর, কুমির, নানা ধরনের সাপ, পাখি এবং কীটপতঙ্গ।
তোমাদের বইয়ে এই বিষয় নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করা আছে, তোমরা বইটা খুললেই দেখতে পারবে। এবার আমি জলজ বাস্তুতন্ত্র নিয়ে আলোচনা করব। জলজ বাস্তুতন্ত্রকে 3 ভাগে ভাগ করা যায়: পুকুরের বাস্তুতন্ত্র, নদ নদীর বাস্তুতন্ত্র এবং সমুদ্রের বাস্তুতন্ত্র। আমরা একটি ছবি দেখলেই বুঝতে পারবো। দেখো, এই ছবিতে মূলত একটি পুকুরের বাস্তুতন্ত্র। একটি পুকুরের বাস্তুতন্ত্র যেমন নদ নদীর বাস্তুতন্ত্র তেমন সমুদ্রের বাস্তুতন্ত্র তেমন। পার্থক্য সেখানকার সেই পরিবেশে অবস্থিত প্রাণীদের। পুকুরে যে সকল প্রাণী বা জলজ প্রাণী বসবাস করে, নদ নদীতে কিন্তু সেই সকল প্রাণীদেরকে পাওয়া যায় না বা তাদের ভিতরে একটু ব্যতিক্রম থাকে। সমুদ্রে যে সকল প্রাণীরা বসবাস করে সেগুলো কিন্তু আবার নদ নদী বা পুকুরে আমরা পাই না। এই জন্য এই জলজ বাস্তুতন্ত্রকে 3 ভাগে ভাগ করা হয়েছে। সমুদ্রের যে সকল প্রাণীরা রয়েছে তারা একে অপরকে খাওয়ার মাধ্যমে বা তারা একে অপরের সাহায্য সহযোগিতার মাধ্যমে যে পরিবেশটাকে টিকিয়ে রাখে সমুদ্রের ভিতরে, সেই জন্য এটাকে বলা হয় সমুদ্রের বাস্তুতন্ত্র। নদ নদীর যে সকল প্রাণী বা উদ্ভিদ রয়েছে তাদের ভিতরে যে আদান প্রদান হয়, তাদের পারস্পর একে অন্যের উপর নির্ভরশীলতার মাধ্যমে যে পরিবেশটা গড়ে ওঠে, সেটা হচ্ছে নদ নদীর বাস্তুতন্ত্র। আর পুকুরে যে সকল প্রাণী রয়েছে, আমরা এখানে পুকুরের যে বাস্তুতন্ত্রটা রয়েছে সেটা আমরা একটু সংক্ষেপে আমরা একটু দেখে নেই। তোমরা লক্ষ্য করো, ছবিটা আমি একটু বড় করছি, দুঃখিত। এই ছবিতে দেখো, এটা একটি মূলত পুকুরের বাস্তুতন্ত্র। এগুলো কি? এগুলো হচ্ছে উদ্ভিদ। ঠিক তেমনিভাবে ক্ষুদ্র ক্ষুদ্র কিছু গোল করে কিছু ছবি দেয়া হয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। এখানেও কিছু উদ্ভিদ রয়েছে এবং কিছু প্রাণী রয়েছে, তবে এখানে কিন্তু উদ্ভিদের সংখ্যায় বেশি। অর্থাৎ এই সকল উদ্ভিদকে খালি চোখে দেখা যায় না, এরা অতি ক্ষুদ্র উদ্ভিদ, শৈবাল প্রজাতির উদ্ভিদ। এরাও কিন্তু এই বড় উদ্ভিদের মতো সূর্যের আলোর সাহায্যে শর্করা জাতীয় খাদ্য প্রস্তুত করে, অর্থাৎ এরা স্বভোজী এবং উৎপাদক। পরবর্তীতে যে ছবিটি দেয়া হয়েছে, এই ছবিটি লক্ষ্য করো, এটা তুলনামূলকভাবে এই উৎপাদকের থেকে আকারে একটু বড়। এরা হচ্ছে জুওপ্ল্যাঙ্কটন। আর এই সকল প্রাণী যে ছোট ক্ষুদ্র ক্ষুদ্র উদ্ভিদগুলো, সেগুলো হচ্ছে ফাইটোপ্ল্যাঙ্কটন। এই জুওপ্ল্যাঙ্কটন কিন্তু এই ফাইটোপ্ল্যাঙ্কটনকে খেয়ে বাঁচে। এরপরে আমরা এখানে আরও একটি মাছ দেখতে পাচ্ছি। এই মাছটি কিন্তু দেখা যাচ্ছে এই সকল জুওপ্ল্যাঙ্কটন এবং ফাইটোপ্ল্যাঙ্কটন এদেরকে খেয়ে বাঁচে। এটি একটি ছোট মাছ, এজন্য জুওপ্ল্যাঙ্কটন ফাইটোপ্ল্যাঙ্কটন যদি হয় উৎপাদক, ছোট মাছটি হচ্ছে প্রথম স্তরের খাদক। পরবর্তীতে দেখা যাচ্ছে ছোট মাছকে আবার এই বড় মাছটি খেয়ে বাঁচে। এজন্য এই বড় মাছটি হচ্ছে দ্বিতীয়, বা বড় মাছটি নয়, এটি কচ্ছপের ছবি মূলত, দুঃখিত। কচ্ছপ আবার এই মাছকে খেয়ে বাঁচে, সুতরাং কচ্ছপ হচ্ছে দ্বিতীয় স্তরের খাদক। এরকম পর্যায়ক্রমিকভাবে কচ্ছপকে যখন অন্য কোনো প্রাণী খাবে, তখন সেই প্রাণীটা হবে তৃতীয় স্তরের খাদক বা সর্বোচ্চ স্তরের খাদক। আশা করি তোমরা বুঝতে পেরেছ এই জলজ বাস্তুতন্ত্র এবং স্থলজ বাস্তুতন্ত্র সম্পর্কে। এবার সারসংক্ষেপে আমি তোমাদের এই যতক্ষণ পড়ালাম, যতক্ষণ পাঠ আলোচনা করলাম পরিবেশ ও বাস্তুতন্ত্রে, এখন তার উপর ভিত্তি করে তোমরা বাসায় একটু আলোচনা করবে এবং আলোচনা করে আমি কিছু বাড়ির কাজ দিচ্ছি, বা তোমরা বাসায় বইটা খুলে পার্ট 1 থেকে পার্ট 5 পর্যন্ত বাসায় একটু আরেকবার পড়বে এবং যদি সম্ভব হয় আমার ভিডিওটা আরও একবার দেখবে। এতে কি হবে, তোমরা বিষয়টা আরও একটু ভালোভাবে বুঝতে পারবে। তো বাড়ির কাজ নিয়ে নাও তোমরা সবাই। বাড়ির কাজ যে প্রশ্নগুলো দেব সেগুলো মূলতভাবে বর্ণনামূলক বা বিশ্লেষণমূলক বা সংক্ষিপ্ত প্রশ্ন, অনেকগুলো প্রশ্ন সমন্বিত অংশ। তোমরা আপাতত, যেহেতু আমি এটা এই অধ্যায়ের প্রথম অংশ নিয়ে আলোচনা করেছি, অর্থাৎ এই অধ্যায়টিকে আমি 2টি অংশে ভাগ করেছি, তোমাদের প্রথমে বলেছিলাম। একটি হচ্ছে আজকে প্রথম অংশ করাচ্ছি এবং পরবর্তী ক্লাসে আমি পার্ট 6 থেকে পার্ট 10 পর্যন্ত পড়াবো। সেই অংশের পরে আমি তোমাদের সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করব। এই অংশে আমি তোমাদের জন্য সংক্ষিপ্ত কিছু প্রশ্ন দিচ্ছি, এই প্রশ্নগুলো তোমরা তুলে নাও। 1 নম্বর প্রশ্ন, বাস্তুতন্ত্র কাকে বলে, যেটা আমি আলোচনা করেছি। উদাহরণ সহ উল্লেখপূর্বক বাস্তুতন্ত্রের প্রকারভেদ আলোচনা করো, সেটাও আমি আলোচনা করেছি, তোমরা খাতায় আরেকবার লিখবে। বাস্তুতন্ত্রের উপাদান ও এর প্রকারভেদ ছক আকারে লিখো। ছক আমি তোমাদের দেখিয়েছি কীভাবে ছক করতে হয়, সে ছকটা তোমরা বাসায় 2-1বার যদি প্র্যাকটিস করো তোমরা খুব ভালোভাবে এটা লিখতে পারবে। উৎপাদক ও বীজযোগ বলতে কী বোঝো, এটাও তোমরা বুঝে গেছো।
উদাহরণসহ জীব উপাদানগুলোর বর্ণনা দাও। আশা করি আমার এই ক্লাস থেকে তোমরা মোটামুটিভাবে প্রাথমিকভাবে ধারণা পেয়েছো। আমার বিশ্বাস তোমরা যদি বইটি আরও একবার ভালোভাবে পড়ো তাহলে এই অংশে এই পার্ট 1 থেকে 5 তোমরা বিস্তারিতভাবে পুঙ্খানুপুঙ্খভাবে অনেক ভালোভাবে শিখতে পারবে। তো আজকে আমরা এতটুকুই আলোচনা করলাম। দ্বিতীয় পর্বে আমরা এই অধ্যায়ের পার্ট 6 থেকে 10 আলোচনা করব এবং সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করব। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার এই প্রথম অংশ শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, ঘরে থাকবে এবং পরিবারকে সুরক্ষিত রাখবে।